ঠিক ফিরে আসবে নন্দদা, তাতে সে 6 মাস পরেই হোক আর 6 বছর পরেই হোক। তোর কোনো ফুল সঙ্গে পড়বে ভাই, আর তুই বিকেলে আমার বাড়ি দিকে যাস, তোকে একটা না 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 ছোট্ট লজ্জাস কিনে খাওয়াবো। না নন্দদা, তোমার লেটেস খাওয়াতে হবে না, তুমি শুধু আমার একটা কাজ করে দেবে। কি কাজ বলো? সাধ্যের বেলা না হলো বলছি তো তুমি সারা দেশে দুধ বিক্রি করে বেড়াও, যদি কোথাও আমার দাদার দেখা পাও। আর দেখা পা মানে কোথায় কোথায় কিছু বলো। আমি জোর করে ধরে নিয়ে আসবো লক্ষ্মী, সে 2 বছর পরে অনেক আশা প্রদীপ ছেলে বাড়িতে ফিরে এসেছে। সে শুধু তোদের বাড়ি নয়, সারা গ্রামের গর্ব। সেই গর্বের পর্যটন দ্বীপ আর শত সাহারা হারিয়ে যাচ্ছে নন্দদা। তাই তাই সকলের কাছে আমার অনুরোধ। ছি 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 ছি, এ তুই কি করছিস রে বোন? তোকে হাত করতে হবে কেন? তোদের দাদার খুঁজ বের করা তো আমার তো কর্তব্য আছে। নন্দ ঘষে দুধে জল, না না জলে দুধ বসে পড়ে, তবু কর্তব্য অবহেলা করবো না। তোরা ভাই বোন বাড়ি যা, আর প্রাপ্য চেষ্টা করে হলো আমি খুঁজে বার করে আনবো আনবো আনবো। আমি তো দাদার খোঁজে বেরিয়েছি রে দিদি, তুই আমার বার হলি কেন? বাবার পাগলের মতন কথা আর বদির অষ্টকণ্ঠ কথা বলায় আমায় বাড়ি আসতে থাকতে দিল না রে ভাই। তাই তো নিজে অন্ধ হয়েও দাদাকে খুঁজতে বেরিয়ে পড়লাম। খুব ভালো কাজ করেছেন, আর সেই সঙ্গে একটু ভালো করতেন যদি নিজের চোখ তুলে দেখাতে একবার হাসপাতালে যেতেন। কে কে আপনি? কণ্ঠ শব্দটা যেন খুব চেনা চেনা মনে হচ্ছে। আপনি কি তাহলে গৌরীপুরের হাসপাতালে? বেশ ভালোই তো মনে আছে দেখছি, তাহলে এই কথাটা কেন মনে রইল না যে আজাদ ভাইকে সঙ্গে নিয়ে একবার হাসপাতালে যাওয়ার কথা ছিল? মনে ছিল ডাক্তার বাবু, আসলে অন্য একটা কাজের কারণে দিদি হাসপাতালে যেতে পারেনি। কারণটা আমি বলছি ভাই, আসলে আমি গ্রামের হাসপাতালে ছোটখাটো ডাক্তার তো, তাই হয়তো উনি আমার কাছে চোখ দেখাবার মতো সাহস পাননি। ও কথা বলে আপনি আমার লজ্জা দেবেন না ডাক্তার বাবু। আমার কাছে আপনি ডাক্তার নন, আপনি ডাক্তার রূপের ভগবান। সেই ভগবানের পায়ে ধুলো। ওটাতে কাজ হয় না, যেটাতে কাজ হবে সেই ওষুধটা নিতে গেলেন না কেন? কেন মুখে ভগবান ভগবান বলা সত্ত্বেও তার কাছে সত্যি কথাটা বলতে এত ভয় পাচ্ছেন? ভয় নয় ডাক্তার বাবু, লজ্জা, সেই সব লজ্জা সংকট মন থেকে মুছে ফেলে আমি আপনাকে সত্যি কথাটা বলছি ডাক্তার বাবু। হাসপাতালে ডাক্তার ফিসটা না লাগবে, ওষুধ কিনা বা অন্য, আর সেই টাকা তো আমাদের কাছে নেই। লক্ষ্মী দেবী, আপনার ভাই যে কথাগুলো বলছে সেগুলো কি সবই সত্যি? না মানে? থামুন, সেদিন এত কথা বলা সত্ত্বেও আমার কথায় আপনি এতটুকু বিশ্বাস রাখতে পারলেন না। আজ আমার মনে হচ্ছে আপনার বিচারে আমি কোনো ডাক্তারই নই, আর ভগবান ভগবান তো নই, আমি একজন গোসাই। না না না, ও কথা বলবেন না ডাক্তার বাবু, ও কথা বলবেন না, ও কথা বলবেন না। শোনো ভাই, তুমি বাড়ি গিয়ে আজাদ ভাইকে সঙ্গে নিয়ে হসপিটালে এসো, আমি ততক্ষণ লক্ষ্মীকে নিয়ে হসপিটালে যাচ্ছি, কিছু চেক আপের ব্যবস্থা করি। ঠিক আছে ডাক্তার বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। চলুন আমার সঙ্গে। ডাক্তার বাবু, একটা অনুরোধ করবো যদি রাখেন। বেশ, বলুন। দয়া করে আমাকে আপনি না বলে এবং নাম ধরে ডাকেন, তাহলে মনের জড়তাটা একটু কাটিয়ে উঠতে পারি। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়,
আমি তোমাকে নাম ধরে তুমি বলেই ডাকবো। এসো লক্ষ্মী। শুভঙ্কর সান্যালের ভাই হয়ে ডাক্তার দীপঙ্কর সান্যাল একজন আজ পাড়াগাঁয়ের একটা অশিক্ষিত মেয়ের হাত ধরে পথ চলে, এটা কি আশ্চর্য? অষ্টম আশ্চর্য নয়? দিশা, কি বলছিস তুই? আমি কিছু বলিনি চোদ্দা। বলছে মনে হচ্ছে এই আজ পাড়াগাঁয়ের মেয়েটি তোর হাত ধরে মনে হচ্ছে বলছি কি, ও সখা আমার হাত ধরো, আমি যে পথ চিনি না। তুমি কে তা আমি জানি না, আমি অন্ধ, আপনাকে চেনার মতন কোনো উপায় কিন্তু আমার নেই। তাই তোমার কাছে অনুরোধ করে বলছি, আপনার বাক্য বোনের যতই আঘাত করুন, দয়া করে ডাক্তার বাবুকে কিছু বলবেন না। এদের আদি চণ্ডীদাসের অমর প্রেম কাহারি। এরা দেখছি একই মরণে দুজন মরবে, এমন মরণ অজনের। সে বলে না, বলে মালে পিরিতি করোনা, বলে মালে পিরিতি করোনা। দিশা, অভদ্রতার একটা সীমা থাকা উচিত। মনে রাখিস ও আমার পেশেন্ট, আর ও চিকিৎসার জন্য ওকে আমি হাসপাতালে। আর সেই সঙ্গে ওর মনের চিকিৎসাটাও করে নিস দাদা, কারণ তোর চয়েসের দিকে খুব দেখছি খারাপ নয়, বৌদি হিসেবে মোটামুটি মেনে নেওয়া যাবে। দিদি, গভীর জঙ্গলে নাম না জানলো সবাযুক্ত অনেক ফুলে ফোটে। ভগবানের মানসের অবহেলায় সুভাষ তাদের গ্রহণ করে না, তাদের ঝরে পড়া গাছের নিচে অঞ্জলি হয়ে দেবতার পায়ে ঠাঁই পায় না। সেই সৌভাগ্য সবার হয়নি, আর কোনোদিন হবেও না। ওরে চোরদা, এই যে বৌদিকে দেখছি দার্শনিকের মতো কথা বলছে। নির্ভয়ে পুরা দম চালিয়ে যাও, আমি তোমার সামনে সবসময় আছি। ওই পাগলিটার কথা তুমি কিছু মনে করো না, ও চিরকালই এমনি দুষ্টু। তুমি এসো আমার সঙ্গে। আমার জীবনের ভগবান শুধু ডাক্তার বাবু রসুর করুণায় যদি কোনোদিন এই পড়া চোখ দুটো ফিরে পাই, সেদিন তোমায় আমি চোখ ভরে দেখার আশায় রইলাম। চলুন ডাক্তার বাবু। দৃষ্টি শক্তি তুমি নিশ্চয় পাবে লক্ষ্মী দেবী, যে ডাক্তারের হাতে তুমি পড়েছো। প্রয়োজন হলে সে ভগবানের কাছ থেকে দুটি চোখ কেড়ে নিয়ে এসে তোমার চোখে বসিয়ে তোমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেবে। কিন্তু আমি ভাবছি ছোটদার এই নিচু মানসিকতা বড়টা মেনে নেবে তো? ডোন্ট মাইন্ড, মেয়েটি কিন্তু সুন্দরী। আরে তোমার মতো সুন্দরীকেই তো আমার চাই। আর তুমি সুন্দর পাপড়িযুক্ত ফুল না হলে এই আমার মতো তৃষ্ণার্ত ভ্রমর গুলা তোমার উপর উড়ে বসবে কেমন করে? আবার ইংরেজিতে কেন সুন্দরী? এই বাংলার মেয়ে হয়ে বাংলায় কথা বলতে তোমার মুখে বলতে কামড়াচ্ছে নাকি? জানো আমি কে, কি আমার পরিচয়? তোমার আই কার্ড আর আধার কার্ড দেখার মতো আমার হাতে সময় নেই সুন্দরী। আমি শুধু জানি তুমি নারী, আমি পুরুষ, আমি সুগন্ধ গলা, আমি উন্মত্ত পতঙ্গ, তুমি নদী, আমি সাঁতারু। যখন আমি তোমার বক্ষে ঝাঁপিয়ে পড়বো, তোমার ওই উত্তপ্ত বংশধরে সাঁতার কাটবো।
ঠিক করে নেবো। আমার বিজ্ঞানী করে ঝাঁপি পড়ো, আমি তোমায় লক্ষ্য করবো, আমি তোমায় করতে দেবো, আমি জানো তোকে পাঠিয়ে দেবো নরকের। কি আপনি লোকে প্রকাশ্য রাস্তায় নারীর সম্ভ্রম নষ্ট করতে উদ্যত হয়েছে জানো? এক্ষুনি এখান থেকে ঘাড় হেট করে চলে না গেলে আমি তোকে গুলি করতে বাধ্য হব। হয় কাজটা আপনি ভালো করলেন না বস। হয় মধুলবী ভবনটার বুকের উপর ফুল ফুটানোর আগে আপনি কদম মে হাড্ডি হয়ে लेकिन फिर दिन आएगी रानी, जरूर जरूर फैसला आगे। কারণ একটা, এদের জন্য, এদের মতো কয়েকটা জানোয়ারের জন্যই নির্মল গ্রাম গৌরীপুরের আজ এত বদনাম। বাই দা বাই, আপনার কোথাও লাগেনি তো? না, আই এম ফাইন, আমার কথা লাগেনি। আর আপনার এই সুলিলিত বাণী আর কমলের স্পর্শে কোথাও লেগে থাকলো, তার উপভোগ হতে কতক্ষণ? That's like a good girl. তোমার মতো সুন্দরীর মুখে একান্ত আপনজন ভেবে আপনাকে মিডলে ফেলেছি। ডোন্ট মাইন্ড। কোনো মাইন্ড করেনি। আজ থেকে আপনি আমায় তুমি বলেই বলবেন। বলতে পারি, যদি এক যাত্রায় পৃথক মন না হয়, দ্যাটস মিন যদি আপনিও। ওকে মিস্টার চৌধুরী, আপনি তা বড় দূরত্ব লাগে, তাই এই দূরত্বটাকে বাধ্যতামূলক বোঝাতে চাইলে আমি গোলাপ সহ হাত বাড়িয়ে দিলাম। আর সেই হাত রেখে আমি বন্ধুত্ব চিরদিন রাখতে আমি চিৎকার করে বলবো, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। এই রঙিলারে সেই অঙ্গীকারে রাখি করিয়ে দিতে
চোখে পড়ি হাত পা ভাঙবি, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তবু আমি সেখানে পৌঁছে যাবই মুন্না ভাই। পৃথিবীর কোন শক্তি আমাকে বাধা দিতে এলেও আমি সে বাধা মানব না। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। মনের মধ্যে এমনি অদম্য ইচ্ছা থাকলে মানুষ অনেক অনেক বড় হতে পারে। তুইও পারবি, তবে সেটা নটরাজের কাছে গিয়ে নয়। কিন্তু আমি যে নটরাজ ছাড়া এই পৃথিবীতে আর কাউকে চিনি না মুন্না ভাই। নটরাজ হচ্ছে আমার জীবনে কি দিতে পারবে, কি ক্ষমতা আছে তার? একটা মাতাল লম্পট খুলি যে কোনো মুহূর্তে পুলিশের গুলিতে তার প্রাণটাও পর্যন্ত যেতে পারে। না না, আমি ওসব কথা মানি না, আমি ওসব কথা বিশ্বাস করি না। সে না থাকলে যে আমি বাঁচতে পারবো না। আর তার কথা মুখে মানলে এই চমকের আপাতকে আমি বসতে মন সব চোর কোথাকার সারা আমার পাওনা 3 লাখ টাকা নিয়ে দিয়ে করে বলেছে সারা কলকাতা এলে সারা আমি জানতে পারবো না। ও কাজ তুমি করো না মুন্না ভাই, ও কাজ তুমি করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কিছুদিনের মধ্যে ওই টাকা আমি তোমার হাতে তুলে দেবো মুন্না ভাই। তাহলে বল কালে তুই সর্জির বিছানা যাবি? তাহলে তুই এত টাকা কোথায় পাবি হারামজাদি? না মানে আমি দেব ভাইয়া, না মানে আমার বাবাজি হলো, বাবাজি আমার দয়ার অবতার, যেন কলিযুগের দাতা কর্ণ। একই কে আপনি? কোথা থেকে আসছেন? এখানে কাকে চাই? তোমার প্রশ্নের রেলগাড়িটা একটু থামাও ভাইয়া। আমি হলাম শ্রীযুক্ত লীলাম্বর ম্যানেজার সত্যসাধন রায়। এখানে এসেছি মুন্না ভাইয়ের কাছে। আরে মুন্না ভাই বলুন এখানে কি চাই? চাই এখানকার স্বপ্ন সুন্দরী নর্তকী চম্পাবাইকে। আমার বাবাজি তো একটা নাচ গানের আসর বসাতে। ওখানে আমি যেতে পারবো না, আমি আর কোথাও নাচতে পারবো না, পারবো না, পারবো না। যাবে সুন্দরী যাবে, টাকার বান্ডিল হাতে পেলে নিশ্চয়ই যাবে। কি আজকে আমার বাড়িতে ঢুকে আপনি আমাকে গরম গরম কথা বলছেন? না সুন্দরী, শুধু টাকা নয়, আমার বাবাজি হলো এই গৌরীপুরের ভগবান লীলাম্বর চৌধুরী, যার নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তার নাচের আসর মানেই তো স্বর্গের নন্দন কানন। যেন বললো গৌরীপুর, তবে তবে সেইখানেই তো আছে আমার নটরাজ। হ্যাঁ হ্যাঁ, আমি সেই গৌরীপুরে যাব, যেমন করেই হোক যেভাবে হোক ওই গৌরীপুর আমাকে পৌঁছাতেই হবে। আমি যেভাবেই হোক আমার নটরাজকে আমি ঠিক খুঁজে বের করবো, আমি ঠিক খুঁজে বের করবো। হ্যাঁ এই যে শুনুন, আমি না আপনার সাথে যেতে রাজি আছি। আপনি শুধু ওই মুন্না ভাইয়ের কাছে আপনাদের টাকার যুক্তিটা চুকিয়ে দিন। কি ব্যাপার বলুন তো? চম্পা যাবো না করুন কোন জাদু মন্ত্র বলে শেষে হঠাৎ রাজি হয়ে গেল। হবে না, আমার বাবাজির নাম শুনলে রাধা মাধব। বাজে বকবার বন্ধ করুন।
কারো নাম ধাম টাকার বান্ডিল দেখে এই চম্পা ভাইকে বস করা যায় না। তাহলে যে কারণে হোক একবার যখন রাজি হয়েছে তখন আমরা যাবো এই ম্যানেজার বাবু। তবে টাকা গুনে শেষ করতে পারবেন না ভাইয়া। আমার বাবাজিকে খুশি করতে পারলেন, সে তোমাদের হাতে আকাশের চাঁদটাও ধরিয়ে দিতে পারে। আপাতত অ্যাডভান্স হিসাবে এই 50,000 টাকা রাখুন। खुदा जब देता है तो छप्पर फाड़ के देता है। তুই আমার আগের জন্মে গেছিলি রে চম্পা, চিঠুর বলতে অ্যাডভান্স হিসাবে এত টাকা। আরে ওই পুরো টাকা না পেলে তুমি আমাকে মুক্তি দেবে তো মুন্না ভাই? দেব রে চম্পা, দেব। আগে সব দিনগুলো না পেলে তোকে আমি মুক্তি দিই কি করে বল? তুই হলি আমার সোনার ডিম দেওয়া রাজা। আর সব দিনগুলো না পেলে তোকে আমি ছেড়ে দিই কি করে বল? তাহলে তোমার রাজহাঁস থেকে আমার বাবাজির সোনার খাঁচায় ভরে দাও। সেখানে না যত সোনার ডিম পারবে সব কিছু তুমি পাবে। কবে আমাদের ওখানে যেতে হবে? তাহলে আগামী 3রা বৈশাখ তোমরা ওখানে চলে এসো। আমি তোমাদের জন্য থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা করে রাখবো। আরে তা তো রাখবে, কিন্তু এত দেরি কেন বলুন তো? কিন্তু আমি তো আরো তাড়াতাড়ি যেতে চাই। তাহলে তো সবাই খুশি হতাম মা জননী। সত্যি? কিন্তু কথায় আছে সবুরে মেয়া ফলে, তার মোয়াটাকে হাতে পেতে গেলে তোমরা কিন্তু কই তারিখে এসো। আমি তোমাদের জন্য রাস্তায় পরণ্ডালা নিয়ে দাঁড়িয়ে থাকবো। কেমন? চলি, আসি মা জননী। একটা কথা স্পষ্ট করে বলতো চম্পা, এতদিন তুই অন্য কোথাও যাবার ব্যাপারে না করেছি, তাহলে আজ তুই হঠাৎ গৌরীপুরে যাবার জন্য তোর তো আগ্রহ কেন? কি আছে গৌরীপুরে? ও তো তুমি বুঝতে পারবে না মুন্না ভাই, আর আমিও তোমাকে বোঝাতে পারবো না যে আমি এই বন্দি জীবন থেকে আমি যে মুক্তি পেতে চাই মুন্না ভাই। সে কথা জেনে আমার কিছু কাজ নেই, আমি শুধু চাই টাকা আর টাকা। আর সেই টাকায় যখন আমি পেয়ে যাচ্ছি তখন তোকে আমি মুক্তি দেব। তবে সেটা ঘটনাদের কাছে গিয়ে জীবনের মহাভুলটা যেন করিস না। নয় বলতে চাও জজ সাহেবের কথাই সেজন্য তার স্বামীর ভূমিকায় অভিনয় করতে গেছে, কিন্তু আগুনের পাশে কি থাকে নেই গল্পে কতক্ষণ। যদি অভিনয়টা সত্যি হয়ে যায় তাহলে পারবি তো সারা জীবন সতীনের সঙ্গে ঘর করতে। কি বলছো তুমি মুন্না ভাই? চরম বাস্তবের পরম সিদ্ধান্তের কথা। কারণ টাকা পিপাসু শয়তান হলো আমি একটা মানুষ, আর আমি এই তোকে ছোট্ট থেকে বড় করে তুলেছি, তাই তোকে চাবুকে মেরে শাসন করলাম। কি বলে গেল মুন্না ভাই? আরে আমার নটরাজ যদি সেই বউটার সাথে না না না, ও আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। তবে হ্যাঁ, বললো নটরাজ আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, তাই আমি যদি সব তার কামনা বাসনা ত্যাগ করে
কিন্তু মুন্না ভাই যে বললো আরে আগুনের পাশে ঘি থাকলে সে তো বলবে না। না, এ হয় না, হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। এই জন্য মিথ্যে কথা হয় ঠাকুর, এই জন্য মিথ্যে কথা হয়। তোমার কাছে আমি করজোড়ে মিনতি করছি, আমার নটরাজকে যেন আমি দেখতে পাই, আমার নটরাজ যেন আমার কাছে ফিরে আসে। সত্য ধর্ম নেই বলে কিছু নেই রে বাবলা। এই জগতে যার অর্থ আর ক্ষমতা আছে সেই ভগবান, সব কিছুই থাকবে তার পায়ের নিচে। আর তাহলে সেই অর্থ দিয়ে ওই থানার ওসিকে আপনি আরে বস করতে পারলেন না কেন বস? আরে ও তো চুনোপুটি, এসপি ডিএসপি ডিএম আমার হাতের মুঠোয়। বেতন করে তাদের পিছনে লাঠি মেরে দূর করে দিয়ে আমি আমার কারখানার কাজ শুরু করব। কিন্তু তার আগে যদি কোর্টের ইনজাকশন পড়ে যায় তাহলে কারখানা তো তৈরি দূরের কথা, একটা ঘর পর্যন্ত তৈরি হবে না। কার এত বড় বুকের পাটা যে আমার কারখানা তৈরিতে ইনজাকশন জারি করবে? গৌরীপুরের চাষিরা একজোট হয়ে আমাকে হাসালে ম্যানেজার, তুমি আমাকে হাসালে। যে ছেলেরা কোর্টের মুখ কোন দিকে জানে না তারা করবে কিনা ইনজাকশন জারি। আরে ও না জানলো শিবু জানে বস, কারণ ও 2 বছর কলকাতায় ছিল। হ্যাঁ, তার উপর নাকি নাকি কাজী সাহেব বন্ধু আছে, আর সে ও মাঝে মাঝে এই গৌরীপুরে আসে। তাহলে আবার যখন আসবে না তখন ওই গৌরীপুরের একটা ভালো জায়গা দেখে তাকে জীবন্ত কবর দিতে পারবি না রে বাবা। এই বাবলা শেখের কাছে আরো তো পান্তা ভাতের মতন বস। তাছাড়া একটা পথ আছে বাবাজি, যে পথ দিয়ে বিনা রক্তপাতে গৌরবময় বিপ্লব ঘটানো যেতে পারে। সেই পথটা কি? ও জজ সাহেবের বোন তোমার হাতে তরুপের তার দিশা, তাকে না একটু ঠিকভাবে খেলতে পারলে ইউরেকা, ইউরেকা, ইউরেকা। আমার চলার পথের কাঁটা সাফ করার রাস্তা আমি পেয়ে গেছি। এখন এখন শুধু সময়ের অপেক্ষা। আজ আজ বড় আনন্দের দিন রে বাবা, আজ বড় খুশির দিন। চিরস্মরণীয় করে রাখতে আমরা এসে গেছি স্যার। একই কারা তোমরা? সে কি বাবাজি, এর মধ্যে তুমি কিনা ভুলে গেলে ওই তো সেই কলকাতার মুন্না ভাই, আর ওর পিছনে রূপের পসরা নিয়ে দাঁড়িয়ে আছে চম্পাবা, যার নাচ দেখার জন্য তুমি ব্যাস, এবার তুমি চুপ করো। যাও, ওদের থাকার খাবারের ব্যবস্থা করো যেন ওদের অসুবিধা না হয়। অসুবিধা কি বলছো বাবাজি? আমি ওদের স্বর্গ সুখে থাকার ব্যবস্থা করেছি। আমি বলছিলাম কি বস, আরে খুশির মুহূর্তে একটু আরে নাচ গান হলে ভালো হতো না? আরে না না, তা কি করে হয়? ওরা এই মাত্র এলো, একটু বিশ্রাম তো নিশ্চয় নেব মিস্টার চৌধুরী, তার আগে না হয় একটু মৌজ আর মস্তি। কি চম্পা, তোর কোনো আপত্তি আছে নাকি?
যদি বলেন একটা আমি নাচ দেখাতেই পারি, তাহলে আমি শুরু করি। কি বলেন বাবু? মেহেদি লাগা মেরে হাত, মেহেদি লাগা मेरे हाथ, जवानी आएगी, मेहंदी लगा मेरे हाथ, जवानी आएगी, आगे से मिला तेरा, आगे से मिला तेरा, बदन नहीं फिरेगी, मेहंदी लगा বাবুজি, এই দেখেন বাবুজি, এই ফটোটা আপনি নিন। এই ফটোর মানুষটাকে যদি আপনি একবার খুঁজে দিতে পারেন। ওই দেখি ফটোটা। এই যে নিন। এ কি? এ তো আমাদের শিবুর ছবি। শিবু? না 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 না, ও কেন আপনাদের শিবু হতে যাবে? ও যে আমার নটরাজ, আমার নটরাজ। তুমি ঠিকই বলেছ চম্পাবা, এই নটরাজ এই গৌরীপুরেই আছে, আর তাকে তোমার কাছে এনে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তাহলে শুরু করো তোমার ওই ভুবন মোহিনী নাচ গান। अरे प्यार में दिल दे दिया मैंने तुझको दिल जाना, प्यार में दिल दे दिया मैंने तुझको दिल जाना, दीवाना मैं दीवाना, दीवाना मैं दीवाना, दीवाना मैं दीवाना, दीवाना मैं दीवाना, प्यार में दिल दे दिया तुझको दिल जानी, प्यार में दिल दे दिया मैंने तुझको दिल जानी, दीवानी मैं दीवानी, दीवानी मैं दीवानी, दीवानी मैं दीवानी, दीवानी मैं সত্যি তোমার জবাব নেই চম্পাবা। তাহলে বাবু আমার কাজ? যথা সময় হয়ে যাবে, আপাতত তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। ঠিক আছে, আর বাবা। যাও ম্যানেজার, ওকে ওর ঘর পৌঁছে দাও। এসো মা জননী, তুমি এসো মুন্না ভাই। হ্যাঁ চলি। अरे बलून भाई, কি বুঝলি? अरे जाल में कुछ काला है बॉस। আমি তো আগেই বলেছিলাম বস, ও সারা শিবু নয়। আরে শিবুর মতো দেখতে। তাহলে ওই শিবুকে খুন করে তার নামের আড়ালে লুকিয়ে আছে ওই কলকাতার নটরাজ। 99টা খুন করা সত্ত্বেও সাক্ষীর অভাবে যার আজও পর্যন্ত কোনো সাজা হয়নি। তাই খুব সাবধানে পা ফেলে এগিয়ে যেতে হবে বাবাজি, কারণ ওর মতো ডেঞ্জারাস মানুষ কখন কোথায় কিভাবে থাকবে কেউ জানে না। আমি জানি
আর ওর জল সাহেবকে খুন করলেই ওর মেরুদণ্ড ভেঙে যাবে। তখন ওই দণ্ড রাখতে আরে পিঁপড়ের মতো পায়ের নিচে পিছিয়ে মারবো। তাহলে তুই ঠিক করে নে যে কোথায় কখন তাকে ওই জজ সাহেবের ভবলীলা সাঙ্গ করবি। আবার মোলাকাত হবে। আরে দাঁড়া দাঁড়া, আরে যাবার সময় অন্তত এটা নিয়ে যা। আরে এমনি আমার মতো আর তোমার জন্য আমি তার গুরু হারিয়ে দিল। গুরু হারিয়ে দিল। চলি। তুমি ওকে টাকার প্রলোভন দেখিয়ে বারে বারে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ কেন? সোহট ওরা কুকুরের যা, যে কোনো দিন ওর গাড়ির নিচে চাপা পড়ে যা মারা যাওয়াটাই ওদের নিয়তি। আর সেই জন্যই তো ওর মুখে রুটির টুকরো ছুড়ে দিলাম। কিন্তু এটা তো পাপ, মহাপাপ। আর বিবেক জেগে উঠে কাজের মধ্যে পাপাপূর্ণ খোঁজাটা খুব খারাপ আর ছোঁয়াচে। এই রোগে রুগীদের সমাজে বেশি দিন বাঁচিয়ে রাখা উচিত না। না না বাবাজি, আমি শুধু কথার কথা বলছিলাম কি। আরে কথাটা সত্য হলো, মৃত্যুটা কিন্তু মিথ্যা হবে না, মেনে যা। কথাটা আমার মনে থাকবে বাবাজি, কারণ আসলে আমার বয়স হয়েছে তো, তাই সব সময় সব কথাটা মনে থাকে না। তবে মানুষের আগে জন্মের কথাটা তার আগে আসছি আমি বাবাজি। কলকে আমি নীলম্বর চৌধুরী। অন্যায় অত্যাচার অবিচার আমার ধর্ম, খুন ধর্ষণ রাহাজানি আমার কর্ম, পাপ আর পাপীরাই আমার মর্ম। কর্মের জোরেই তো আমি এই গৌরীপুরের বুকে রয়্যাল বেঙ্গল টাইগার আমি ছিলাম, আমি আছি আর থাকবো চিরকাল। হাসির বন্যায় বয়ে গেলে যে কোথাও মোটা দাও মেরেছিল। সেটাও তো আমি অনেকদিন আগেই মেরেছি রানী। তাই তাহলে কি দাও মেরেছে কোথায়? তুমি তুমি এই আমার জীবনের সেরা পুরস্কার, এছাড়া আর আমি কোনো দাও চাই না দিশা। তাই যদি হয় তাহলে কলকাতা থেকে ভাড়া করে সুন্দরী মেয়ে আনার প্রয়োজন হলো কেন? তুমি তো জানো দিশা যে অনেক লোকজন নিয়ে আমার কাজ কারবার, আর তাই তাদের মনোরঞ্জনের জন্য একটু নাচ গান। শুধু কি তাই নাকি আরো কিছু পাওয়ার আশা? ছি 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 ছি। এ তুমি কি বলছো দিশা? তোমার মতো রসে ভরা চমচম যার সে ফুটপাতের কাগজ কুড়ানি খুঁজতে যাবে কোন দিকে? এটাই তোমার মনের কথা তো? নাকি আমাকে দুষ্ট করার জন্য ফুল ওড়ানো হচ্ছে? প্রমাণ চাইলে আমি বুক চিরে তোমার পদযুগল ধৈর্য করে আমি প্রমাণ করে দেব যে আমি তোমার মতো রানী চণ্ডীদাস, লাইলার মজনু আর শিশির ফরহাদ। তোমাকে আর প্রমাণ করতে হবে না, আমি প্রমাণ পেয়ে গেছি যে তুমি একজন দক্ষ অভিনেতা, আর কৌশল দিয়ে প্রমাণ করে দিয়েছো যে তুমি একজন প্রেমক। তোমার মতো
প্রেমিকা না পেলে আমার এই জীবনে সার্থক প্রেমিক হওয়া হতো না। তুমি আমার প্রেমের উৎস, প্রেরণা। তোমার প্রেমে পাগল হয়ে আমি প্রেমিক দিবানা। তোমার কথা শুনে আমি আশ্বস্ত হলাম, নইলে আমার যে কি হয়েছিল। কেন কেন? যখন শুনলাম তুমি নাকি কলকাতা থেকে একটা মেয়ে ভাড়া করে এনেছো, তাকে নিয়ে তুমি ঘুরতি। তোমার মতো রসে ভরা চমচম খাওয়ার পর চিটে গুড়ে কি আর মন ভরে দিশা? তুমি যে আমার জীবনের শ্বাস প্রশ্বাস। যা, কথাটা শুনে আমি জীবন ফিরে পেলাম। তাই তো আমাকে মহা শব্দে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কাজল করে রাখবো তোমার, রাখবো আমার চোখের কোণে, কাজল করে রাখবো তোমার, রাখবো আমার চোখের কোণে, গাইবো আমি শুনবে তুমি, গাইবো আমি শুনবে তুমি, আর যেন গোপে না ভুলে, কাজল করে রাখবো তোমার, রাখবো আমার চোখের কোণে, কাজল করে রাখবো তোমার, রাখবো আমার চোখের কোণে। যুগে যুগে আমার মতো ধনী ক্ষমতাশালী মানুষেরা যা চেয়েছে তাই পেয়েছি, আর তোমার চেয়ে পাবো না। তাই কি হয় সুন্দরী? এসো, তুমি আমার বুকে এসো। দেখো, কেন সুন্দরী? স্বামী নন্দেও শ্রীনাথ রবীন্দ্র রাজের কাছে যদি নিজেকে বিলিয়ে দিতে পারো, তাহলে আমার কাছে ধরা দিতে দোষ কোথায় সুন্দরী? তোমার মতো জানারের মুখে ওই দেবতার নাম মানায় না। তার মতন দেবতার নাম তুমি ওই মুখে উচ্চারণ করো না। তাহলে সেই দেবতার নৈবেদ্য আজ আমার পূজায় লাগুক। এসো এসো মোর কামনার রানী, তোমাকে আমার চাই। আমাকে শিকার, তোমার মতো অবলা নারীর কাজ নাই সুন্দরী। বাবলা! এই শয়তানিটাকে ধরে নিয়ে গিয়ে পাশের ঘরে বন্ধ করে না। चले हम तो नसीबे जे बहुत कष्ट লেখা আছে। কি ভাবছো সুন্দরী? তোমাকে উদ্ধার করতে যে এখানে আসবে, লক্ষিন্দরে বাস করে সাপের মতো তাকে এখানে বন্দী হতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুত হও নীলাম্বর চৌধুরী। আর তুমি বসকে মারার চেষ্টা করলে
তোমার এই সুন্দরী মেয়েকে। তুমি আমাকে বাঁচাও নটরাজ, তুমি আমাকে বাঁচাও। তোমায় কেউ বাঁচাবে না সুন্দরী, তোমাকে আমি ওই ঘরের মধ্যে পুড়িয়ে মারবো। এই রাজনে বলিকে আমি শেষ করে দেবো কি বল? আর একে তোকে আমি শ্বাস করে দিলাম রে। তোকে আমি মুক্তি দিয়ে গেলাম রে চম্পা। মানুষকে নিয়ে সুখী ও চম্পা, সুখী ও সুখী ও। আর ওর মনের মানুষকে আমি নরকে পাঠিয়ে দিলাম। রণক্ষেত্র একেবারে খবরটা পেয়ে চলে এলাম বটে। এখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না, চলে। চলে যাবেন না স্যার, এরা আমার বাড়ি আক্রমণ করেছে, আপনি এদের সবাইকে অ্যারেস্ট করুন। পুলিশের কর্তব্য আপনার চেয়ে বেশি জানি মিস্টার চৌধুরী, কিন্তু মনে রাখবেন জনরস যেখানে পুলিশ নেই সেখানে আমি শুধু লিখে দেবো আপনি আপনার পাপের জনরসের শিকার। গুড বাই। আমার দাদার হত্যাকারীকে আমি কিছুতেই ছাড়বো না। বৌদি, আপনাকে আমি একটা কথাটা আমি জানি, তুমি আমার স্বামী নাও। এ কথা তুমি কি করলে জানলে? আমি নারী, তাই বুঝি 2 বছর পরে স্বামী বাড়ি ফিরে আসার পর যে পুরুষ তার স্ত্রীকে ছেড়ে বাইরে শোয় সে কি তার স্বামী নয়, সেটা আমি বুঝি। একই বাবার সন্তান, 2 ভাই বোনের দাদা, আমার রক্ষা করতাম আর সমস্ত গ্রামবাসীর ভগবান। আমার কাছে তো এটাই সবচেয়ে বড় পাওনা। আয় বোন, এখন থেকে এই চম্পাকে নিয়ে তুমি এই গ্রামের ভগবান হয়ে থেকে যাবে। তুমি এবারে চলো। কোথায় যাব চম্পা? তোমার রচনা খুঁজে আর বাল্মীকি হয়ে গেছে, তাই আমার সাধনা ক্ষেত্র এই কৈরি পড়ে থাকতে হবে। পাখি পদ্ম ফুটে যায়, পাখি পদ্ম ফুল ফুটে যায়, পাপকে ঘৃণা করে পাপি না, পাপকে ঘৃণা করে পাপি না, পাখি পদ্ম ফুল ফুটে যায়, পাপকে ঘৃণা
নমস্কার। হ্যালো আর বছর দেখতে পাবেন এই মঞ্চস্থে দেশ বিজয় দালাল চাও। আর বছর এই যোদ্ধারায় উপলক্ষে দেশ বিজয় দালাল চাও। লড়াই কথা দেখছেন লাইটটা নিয়ে পালা নিয়েছে বড় মাছ যত ভুল মাছ না পাল্লা আসতে পালা কোনটা ভুলে গেলি